নমস্কার, সিপিআইএম ডিজিটালে আপনাদের স্বাগত। আজ থেকে শুরু হচ্ছে আমাদের আনকাট সিজন 3। আজ আনকাট সিজন 3-র প্রথম পর্বে আমাদের সঙ্গে আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক আব্দুল কাফি। তাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব, এথিক্স অফ পলিটিক্স। তো এই বিষয়ে আলোচনা করার আগে প্রথমেই যে বিষয়টা, সেটা হচ্ছে যে আজকে ভারতবর্ষ সব থেকে বড় যে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে, রাজনীতিতে মতাদর্শের যে জায়গা, যে স্থান, রাজনীতির এথিক্স, মূল্যবোধ, নৈতিকতা, যেভাবেই আমরা বলি না কেন, একজন রাজনীতিবিদ মতাদর্শের কারণেই কোন দলকে সমর্থন করবেন না, সেগুলো তো একটা বিষয় আছে। কিন্তু কার্যক্ষেত্রে কি দেখা যাচ্ছে? কার্যক্ষেত্রে আমরা দেখছি যে পোশাক পাল্টানোর থেকেও বোধহয় দ্রুত গতিতে দল পরিবর্তন হয়ে যাচ্ছে। কিছু রাজনীতির কারবারই বলতে পারি আমরা, তারা দল পরিবর্তন করছেন এবং এত দ্রুত ঘটছে যে সাধারণ মানুষও মনে রাখতে পারছে না যে কে কখন কোন দলে আছেন, কোন দলে ছিলেন। আজকেই ধরুন সকালে যিনি অন্য এক দলের চুরি দুর্নীতি নিয়ে গলা ফাটালেন, তিনি হয়তো বিকেলবেলা দেখা গেল দল বদল করে সেই দলেই চলে গেলেন। তো এটাকে কি আপনি কি বলবেন? এটাকে কি অবক্ষয় বলবেন, নাকি রাজনীতিতে এটাই স্বাভাবিক? প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই আমাকে এই রকম একটা প্রশ্নোত্তর পর্বে আলোচনায় আমাকে ডেকেছেন তাই। আর এই বিষয়টিও খুবই চমকপ্রদ একটা ব্যাপার, কারণ এটা শুধু রাজনীতির প্রাতিষ্ঠানিকভাবে যাকে আমরা রাজনীতি বলি, শুধু সেই বিষয়ের মধ্যে আটকে থাকার মতো ব্যাপারও নয়, এটার আরও বড় একটা ইমপ্লিকেশন আছে। আপনি যেটা বলছেন সেটার এক কথায় সেটার অনেকভাবে সেটাকে অ্যাড্রেস করা যায়। একদম উপর থেকে অ্যাড্রেস করলে এটাই মনে হবে ঠিকই যে এটা তো খুবই একটা খারাপ ব্যাপার হচ্ছে, এটা ঠিক নয়। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে আমরাও সাধারণ মানুষ হিসেবে, যারা কোনো বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষত যুক্ত নেই, এরকম মানুষ যারা বিভিন্ন সময়ে বিভিন্ন দলকে সমর্থন করেন, কখনো কখনো সমালোচনা করেন, তারাও আস্তে আস্তে এটার সঙ্গে খানিকটা অ্যাকাস্টামড হয়ে যাচ্ছেন। আগে যেরকম ঠাট্টা মশকরা করা হতো, আগে যেমন একদম গোড়ার দিকে যেরকম অবাক হতো মানুষ, বিস্মিত হতো যে এটাও সম্ভব, তারপর একটু ঠাট্টা মশকরার দিকে আমরা গেছি, তারপরে এখন সেটা ঠাট্টা মশকরারও পার হয়ে গেছে। এখন আস্তে আস্তে মনে করা হচ্ছে যে ঠিক আছে, এটাই তো হয়, এটাই তো স্বাভাবিক। যেমন আপনি প্রশ্নের একটা পর্বে রাখলেন যে রাজনীতিতে কি এটাই স্বাভাবিক, এই প্রশ্নটাও আর থাকছে না। আস্তে আস্তে এটাই স্বাভাবিক কতটা এরকম একটা পারসেপশন আমাদের তৈরি হচ্ছে। কিন্তু এইটাকে আরেকটু গভীরে বা আরেকটু বড় করে অ্যাড্রেস করা সম্ভব। দেখুন, রাজনীতির তো সর্বব্যাপ্ত একটা ব্যাপার, যারা রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষত যুক্ত আছেন, থাকেন, দলের মতাদর্শ, দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা, ভবিষ্যতের স্বপ্ন তৈরি করা, এসব নিয়ে যারা সরাসরি মঞ্চে দাঁড়িয়ে কথা বলেন, একটা দলের পক্ষ থেকে দলের প্রোগ্রাম বা বয়ান তাকে অন্যের কাছে পৌঁছে দেন এবং অন্যকে আহ্বান করেন যে তুমি এই বয়ানের সঙ্গে থাকো, সেই কাজে যারা আছেন তারা যেমন রাজনীতি করেন, আবার উল্টো দিকে যাদেরকে এটা বলা হয় তারাও তো একরকমভাবে রাজনীতি করেন। কিন্তু তারা প্রতি বছরই তাদের মত বদলাবেন, এইটাই সাধারণভাবে প্রত্যাশিত থাকে। যদি তা না হতো তাহলে কোনো নির্বাচনের আগেই কোনো দলই তাদের মতামত, বক্তব্য, চাহিদা, আকাঙ্ক্ষা, পরিকল্পনা এইটা জনসমক্ষে রাখতই না। তারা তো জানতো যে ইনি গত বছর এই দলকে ভোট দিয়েছেন, তাহলে তো উনি ওই দলেরই লোক। তা তো আমরা মনে করি না, তা তো মনে করা হয় না। প্রত্যেক বছরই মনে করা হয় যে আগে যাই করে থাকুন না কেন, এইবারে তিনি তার আগের বিবেচনা, সিদ্ধান্ত পরিবর্তন করবেন এবং অন্য একটা মতে আসবেন। এবং তা ঘটে বলেই সাধারণভাবে নির্বাচনে এদিক ওদিক পরিবর্তন হয়। তো তাহলে এটা মত বদলাবেন মানুষ, এইটা কিন্তু রাজনীতির একেবারে অন্ততপক্ষে গণতান্ত্রিক পরিসরের যে রাজনীতি, তাতে এটা একটা গোড়ার কথা। মানুষ মত বদলাবেন না, এইটা যদি আমরা ধরে নিতাম
তাহলে এই নির্বাচনী প্রক্রিয়াটারই কোনো অর্থ থাকতো না। কিন্তু কার্যক্ষেত্রে আপনি আরেকটা এই মত বদলানোটা নিয়ে তো সত্যি সত্যি কোনো অস্বচ্ছতা, খারাপ লাগা, অবাক হওয়া, বিস্মিত হওয়া, রাগ করা, তার তো কোনো স্কোপ নেই। মানে ন্যাচারালি আর এক দলের সমর্থক ভেঙে বা সেখান থেকে সরে অন্য একটা দলের পক্ষে না আসলে তাহলে কি করে পরিবর্তন হবে? রোজ তো সমর্থক তৈরি হবে না, মানুষ জন্ম হবে আর সমর্থক তৈরি হবে তা তো হবে না। আমার দ্বিতীয় প্রশ্নটা এটা নিয়েই ছিল। আচ্ছা, আমি এটা বলে নিলে আপনার তাতে আরো ঢুকতে সুবিধা হবে। তাহলে আমাকে সমর্থকের মত পরিবর্তন করার একটা চেষ্টা এইটা রাজনীতিকদের করতে হবে। কিন্তু প্রবলেমটা হয়ে দাঁড়াচ্ছে এখানে যে যারা এই সমর্থকের মত পরিবর্তন করবার জন্য কাজ করবেন, সেই বিষয়ে নিরন্তর কাজ চালাবেন, একটা 5 বছর ধরে কি একটা সার্টেন টাইম ফ্রেম তা ধরে কাজ করবেন, তারা মাঝখানে নিজেরাই যদি মত বদলে ফেলতে থাকেন তখন নির্বাচক মণ্ডলী যারা, তাদের খানিকটা অসুবিধা হওয়ার কথা। যে তাহলে আমি তো মত বদলাবই, আমি তো মত বদলাবার জন্যই বসে আছি, মত বদলাবো বলেই তো আমি ওখানে নেই, এখানে আছি, আমার মতেরই তো দাম শেষ পর্যন্ত থাকবে। কিন্তু খেয়াল করে দেখলেই বোঝা যাবে যে ভারতবর্ষের স্বাধীনতার পরেকার কথাই আপাতত বলছি, আগের কথাও এর সঙ্গে জুড়ে দেওয়া যেতে পারে। রাজনীতিতে যারা কেন্দ্রে ছিলেন, অর্থাৎ ওই মঞ্চের উপরে ছিলেন, যারা প্রপোজাল দিয়েছেন যে এই করা উচিত বা এই করব, তাঁরাও বারবার মত বদলেছেন, বহুবার। স্বাধীনতার আগেও বদলেছেন, স্বাধীনতার পরেও বদলেছেন। এবং এই বদলানোর টাকে আমি অন্ততপক্ষে খুব অস্বাভাবিক কিছু বলে মনে করি না। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে জাতীয় কংগ্রেসের সঙ্গে থেকে প্রত্যক্ষত অংশগ্রহণ করে তার রাজনীতির সঙ্গে, মতাদর্শের সঙ্গে সহমর্মিতা পোষণ করে যারা থেকেছেন, তাদের একটা বড় অংশ পরে কমিউনিস্ট ভাবাদর্শের দিকে উদ্বুদ্ধ হয়েছেন, চর্চা করেছেন। কিন্তু আপনি যেটা বারবার বলছিলেন আপনার কথার প্রশ্নের ফাঁকে, সেইটাই হচ্ছে আসল জায়গা আমার মতে। সেই সবেরই একটা প্রক্রিয়া থাকার কথা। মানে আমি তো মত বদলাবোই, আমি মানুষ বলেই তো মত বদলাবো, ক্রিটিক্যাল কনসিয়াসনেস আছে আমার, এটাই তো আমার সাধারণ বৈশিষ্ট্য। তো আমি ভালোর দিকে যাব, যুক্তির দিকে যাব, আমার উদ্দেশ্য যেখানে সফল হবে তার দিকে যাব। তার জন্য আমি আরও পড়বো, আরও জানবো, আরও অভিজ্ঞতা হবে, এবং আগের অভিজ্ঞতাকে আমি আইদার স্ট্রেংথেন করবো অথবা তার থেকে অন্য কোনো সিদ্ধান্তে যাব। কিন্তু যেটা ঘটছে এখন, সেটাতে বুঝতে পারা যাচ্ছে যে না, এই নতুন অভিজ্ঞতা দিয়ে, অভিজ্ঞতার ভিত্তিতে আমি নিজেকে পুনর্গঠন করে একটা নতুন সিদ্ধান্তে গিয়ে সেই সিদ্ধান্তটাকেই পাকাপোক্তভাবে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছি, তা করছি না। তার ফলে আমার ক্রিটিক্যাল কনসিয়াসনেসের কোনো পরিবর্তন ঘটছে না, রাদার আমার কনসিয়াসনেসের কোনো ভূমিকাই নেই এই সাধারণ অভিজ্ঞতার ভিত্তিতে নিজেকে পরিবর্তিত করার যে প্রক্রিয়া থাকার কথা, যেটা রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি XYZ কেউ কোনো একজন রাজনীতি করেন, দলের সঙ্গে আছেন বা কোনো মতাদর্শের সঙ্গে আছেন, তার মানে তার যে বড় অর্থে তার যে প্রকল্প, তিনি ভালো চান। সব রাজনীতির দলই তো এটা বলবেন যে আমি বাবা মানুষের ভালো চাই, আমি মানুষের খারাপ চাই, এটা তো নিশ্চয়ই কেউই বলবেন না। তো এই ভালো চাওয়ার প্যারামিটারটা কি, কাকে ভালো চাওয়া বলে, কত লোকের ভালো চান, 4 আনার ভালো চান না 12 আনার ভালো চান? তো এইটা করতে করতে তিনি নিশ্চয়ই নিজেকে আরও আপডেট করবেন, পরিবর্তন করবেন। কিন্তু যদি দেখা যায়, আপনার যেটা প্রশ্ন, যেটাতে এবার আমি আসল প্রশ্নে ঢুকে পড়ছি, যে সেইটাতে কোনো সময় লাগছে না, এটা ধাঁ করে ঘটছে। এবং ধাঁ করে ঘটছে বলেই সকাল বিকাল, আপনি যে এক্সাম্পল বললেন, সকাল বিকালও লাগে না। মানে আমি একটা অফিসে মিটিং করে এরকম একটা আকছার দেখছি, একটা দলের সভা থেকে মিটিং করে বেরোলাম, বেরিয়েই আমি আর একটা দলের প্রেস কনফারেন্সে গিয়ে হাজির হলাম, সেই দলের পক্ষ থেকে কথা বললাম। এখান থেকে প্রার্থী তালিকায় আমার নাম থাকলো, কিন্তু তারপরে গিয়ে দেখা গেল অন্য প্রার্থী তালিকায় আমার নাম ঢুকে পড়েছে, এরকম দেখা যায়। ফলে মাঝপথের ওই জায়গাটা আসলে দাঁড়ালো এই যে আমি একটা অসততা করছি, আমি একটা তঞ্চকতা করছি। আমি এই বদলের পরিকল্পনাটা অনেকের ভালো হবে এই ভাবনা অনুযায়ী আমি নিজেকে বদলাতাম। সে বদলানোটা ওয়েলকাম বদলানো, সে বদলানোটা উচিত বদলানো, দরকার পড়লে বদলাতে হবে বই কি। কিন্তু যদি আমি আমার ভালোর জন্যই আমার বদলটা করছি, এটা ক্রমশ দাঁড়াতে থাকে, তাহলে তো তিনি আসলে রাজনীতি করছেন না, তিনি তো আসলে একেবারে কেবলমাত্র ব্যক্তিগত স্বার্থে একটা পরিবর্তন করার চেষ্টা করছেন। অথচ তাকে মোড়ক লাগাচ্ছেন, তারা একটা মোড়ক রাখছে যে তিনি রাজনীতিই করছেন। আসলে অতএব আমার উত্তরটা দাঁড়াচ্ছে এই যে যারা এরকম করছেন তারা রাজনীতি করছেন না, তারা রাজনীতিকে ধ্বংস করছেন, তারা রাজনীতিকে এবারে সাড়ে সর্বনাশ করে দিচ্ছেন। তারা কেবলমাত্র ব্যক্তিগত স্বার্থ, তার নিজের কিসে সেফটি হবে, কিসে তার নিজের আরও আরাম হবে,
কিসে তাঁর আরও ক্ষমতা তিনি এনজয় করতে পারবেন, আরও 5টা লোকের মাথায় ছড়ি ঘোরাতে পারবেন, এসব বিবেচনা করেই তিনি কার্যত কাজ করছেন। দিস ইজ নট পলিটিক্স। কোনো অবস্থাতে এটাকে পলিটিক্স বলা যাবে না। অথচ মুশকিল হচ্ছে যে আমাদের হাতে তো সত্যি সত্যি এই শব্দ ব্যবহারের কোনো চূড়ান্ত অধিকার নেই। তারা বলছেন এটাই পলিটিক্স, এবং এটাই ক্রমাগত ডিগ্রেডেশন অফ পলিটিক্স যাকে বলে, মানে সদর্থের রাজনীতি, তার সম্পর্কে চূড়ান্ত একটা খারাপ ধারণা বা ভ্রান্ত ধারণা, এটা একটা অনাস্থার একটা আবহ তৈরি হওয়া, সেটি ক্রমাগত ঘটছে। ফলে এবং আমরা এখন এটা খুব লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে সামাজিক পরিসরে সব পক্ষের লোকেরাই এই কথাটা, এই শব্দটা ব্যবহার করছেন ইদানিং। দল বদলু কথাটার মধ্যে বুঝতে পারছেন এখানে একটা ব্যঙ্গ আছে, তাচ্ছিল্য আছে, তামাশা আছে, কিন্তু এই দল বদলানোটাই রাজনীতির সঙ্গে এত সমার্থক একটা হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা সত্যি খুবই বেদনাদায়কও বটে। এবং এটা যদি সৎ রাজনীতি দিয়ে, সৎ দরকার নেই, সৎ রাজনীতি এটা একটা অধিকন্তু হলো, রাজনীতি মানেই তার সৎ হবে এটাই ধরে নেওয়ার কথা, এটাই হওয়ার কথা। তো রাজনীতি দিয়ে যদি এই দুর্নীতিকে, এই অন্যায় নীতিকে বা নীতিহীনতাকে, রাদার এটাই বলা উচিত, যদি ঠেকানো না যায়, তাহলে সামগ্রিকভাবে শুধু রাজনীতির বিপদ ক্ষতি তাই নয়, বড় অর্থে মানুষের খুবই বিপদ, খুবই ক্ষতি। অনেকের ভালো চাইছি না, আমার ভালো চাইছি, সোজা কথায় গ্রাউন্ড লেভেলে মূল কথাটা এইটাই দাঁড়াবে। বদল নিয়ে আমার কোনো কিন্তু আপত্তি নেই, বদল ইজ ওয়েলকাম থিং, খুবই জরুরি বদলানোর কথা। আমার তো কোনো দাসখত লেখা নেই, আমার বাবা অমুক দল করতেন আমি ওই দল করি, হওয়ার কথা নয়। আমি একবার এই দলে ঢুকে পড়েছি মানে সারা জীবন আমার যাই মনে হোক, আমার কোনো সচেতন ডায়ালেকটিক্স যাকে বলে, আমার কোনো দান্দিকতা নেই আর আমার চেতনা বাঁধা পড়ে গেছে, তাও নিশ্চয়ই নয়। একটা কমিটমেন্টের কোয়েশ্চেন নিশ্চয়ই আছে, আমি সৎভাবে এই যোগাযোগটা করছি কিনা, এটা করতেই হবে। এটা কখনোই চাকর বাকরের মতো কাজ নয়। এর আর একটা শব্দ এখন চলে, দলদাস বলে, সবাইকে বলে, এই মানে পছন্দ না হলেই দলদাস বলে, সেটা একটা খুবই মুশকিলের কথা। দলদাসত্বের এটা দাসত্ব নয়, কমিটমেন্টটা দাসত্ব কিছুতেই এক জিনিস নয়, দায়বদ্ধতা দাসত্ব কমপ্লিটলি। সবসময় একটা সচেতন অংশগ্রহণ থাকার কথা। যদি সত্যিই আমি কোথাও কমিটেড হই, তাহলে একটা সচেতন অংশগ্রহণ থাকার কথা, নিরন্তর প্রশ্ন উত্তর চলার কথা, পরস্পরকে কন্ট্রিবিউট করার কথা। আমি অন্যকে, অন্য আমাকে কন্ট্রিবিউট করবেন, ওই সততাটুকু থাকলে যে আমি কেন করছি, অনেকের জন্য না কেবল আমার জন্য, আমার ক্ষমতার জন্য না, ইম্যানসিপেশনের জন্য। অনেক মানুষ একটু আরামে থাকবে, সুখে শান্তিতে থাকবে, একটু ভালো থাকবে, তার জন্য। এইটাই বেসিক কোয়েশ্চেন। আপনার কথার মধ্যে থেকে যেটা উঠে এলো, আপনি এটা বললেন দল বদলু শব্দটা ব্যবহার করলেন, সত্যি কথাটা হয়তো মানে তির্যক ভঙ্গিতে ব্যবহার করা হচ্ছে, কিন্তু আমরাও বোধহয় এই কথাটাকে বেশ মানে আত্মীকরণ হয়ে যাচ্ছে আর কি, ব্যাপারটার সঙ্গে আমরা বেশ অভ্যস্ত হয়ে উঠছি, যেটা আমাদের আর ম্যাটার করছে না, আমাদের গায়ে লাগছে না। এতক্ষণ যেটা বললেন আপনি, নেতাদের নেতৃত্বের দলবদল নিয়ে আপনি বললেন, আশ্চর্যজনকভাবে যেটা হচ্ছে যে বিভিন্ন সময় আমরা এখন দেখছি কাগজে যে অমুকজন দলবদল করবেন, আজ বিজ্ঞাপন হয়তো থাকছে, তার সঙ্গে আরো 2000 অনুগামী নিয়ে, 5000 অনুগামী নিয়ে। তো এই যে এটা মাস শিফটিং, এটা কি অনিবার্য নাকি না এটা সমাজের অবক্ষয়? আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? না, এটা অনিবার্য। মানে দেখুন, এই যে মানে যারা এভাবে নিজের স্বার্থে, ক্ষমতার স্বার্থে, শুধুমাত্র ব্যক্তিগত ক্ষমতার স্বার্থে বা নিজের আরামের স্বার্থে বা কখনো অর্থের স্বার্থে কিংবা কোনো কোনো অন্য ধরনের পেটি কোনো দায়বদ্ধতার জায়গা থেকে যারা এরকম করেন, তারা এটা বোঝেন যে অনেক সময় একা একা গেলে খুব আকর্ষক প্যাকেজ হয় না। হ্যাঁ, তখন তার এই বদলটাকে ভায়াবল করবার জন্য, আরও বেশি মূল্যবান করবার জন্য, তখন তাকে দেখাতে হয় যে তার সঙ্গে আরও অনেক লোক আছেন, আমার সঙ্গে অনেক লোক আছে। এইটা না দেখাতে পারলে তার সত্যি তার মানে যারা, যে দলে তিনি যাচ্ছেন সেই দলের যারা হর্তাকর্তা, মাথা যারা, যে দলে তার দম বন্ধ হয়ে আসছে, হ্যাঁ মানে না, আমি বলছি যেখানে যাচ্ছেন, যেখানে গিয়ে তুমি দম পাবেন, সেই দলের লোকেরা, তারাও তো খানিকটা সন্দেহের চোখে দেখবেন যে আচ্ছা, ও আজকে ওখান থেকে ফট করে চলে আসছে, এর চাইতে বেটার কোনো প্যাকেজ পেলে এখান থেকে অন্য কোথাও যাবে না, তার তো কোনো নিশ্চয়তা নেই। ফলত তাদেরকেও আশ্বস্ত করতে হয়। তখন তাকে একা একা এলে চলে না,
কারণ তার তো মস্তিষ্ক, চিন্তা, কমিটমেন্ট এসবের ঐশ্বর্য নেই। তিনি তো আসলে পিছল, তিনি তো শরৎ করে চলে যেতে পারেন। ফলে তিনি যদি সঙ্গে সঙ্গে অনেক আরও 50, 60, 70, 100, 150 লোকের সমর্থন নিয়ে যাচ্ছি এই প্যাকেজ তৈরি করতে না পারেন, তাহলে তিনি খুব একটা আকর্ষণ তৈরি করতে পারবেন না। ফলে তখন তাকে এটা করতে হয়। মুশকিলটা হচ্ছে এখানে যে তারা কারা, ওই যে 200 লোক গেলেন সঙ্গে, পতাকা নিলেন বা নিলেন না বা সঙ্গে, এবং দাদার নামে বা নেতার নামে তারা জয়ধ্বনি দিতে দিতে গেলেন দলের চাইতে বেশি। দাদা যতদিন এই দলে ছিলেন ততদিন ছিলাম, দাদা যখন নেই তখন আমরা ওই দলে গেলাম। আসলে এটা ওই যে আমি প্রথমে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে রাজনীতির ব্যাপারটা শেষ পর্যন্ত একটা একজন ব্যক্তির পছন্দ, ক্যারিশমা, ক্ষমতা, ম্যানেজ করবার দক্ষতা ইত্যাদির উপরে নির্ভর করে থাকে। যতই তুমি বড় বড় কথা বলো, নীতিফিতির কথা বলো, যতই তুমি টতাদর্শের কথা বলো, আসলে কিন্তু কতটা ম্যানেজ করা যাবে। আমার দৈনন্দিন ছোটোখাটো কাজে কর্মে এখানে নর্দমা করতে হবে, ওখানে আল ঠিক মতো নেই, ওখানে একটা ছোট টেম্পোরারি কাজ দিতে হবে, এসব দিতে পারবে? যে দিতে পারে সেই নেতা, সেই রাজা, সেই প্রধানমন্ত্রী। এইরকম একটা আবহ তৈরি করে রাখা আছে, দীর্ঘদিন ধরে তৈরি করে রাখা আছে। এটা খুব, আমি আবার বলছি, এটা কিন্তু ঠিক 1-2 বছরের ব্যাপার নয়। এটা ভারতীয় রাজনীতির দীর্ঘ সময় ধরে লং প্রসেসে, এবং শুধু পশ্চিমবঙ্গের ব্যাপারও নয়, এটা ভারতবর্ষের নানা প্রান্তে এইটাই একটা রাজনীতির কাঠামো, বা এটাকে রাজনীতি বলা হয়, এটা বলে করা আছে। তো সেটার বিরুদ্ধে একরকম করে একটা বিশেষ পার্সপেক্টিভ থেকে বিবেচনা করে এটা কেন ঘটে, কোন পরিস্থিতিতে এটা ঘটতে পারে, এখান থেকে মোকাবেলা করবার জন্য এই পরিস্থিতির কী করণীয়, কী করে একটা বড় অর্থনৈতিক কাঠামো, অর্থনৈতিক শোষণ, তাতে অনেক মানুষের অংশগ্রহণ, ভূমিকা, ক্লাসের আন্ডারস্ট্যান্ডিং, এসব মিলিয়ে একে রুখবার বা এই ঘটনাটাকে পরিবর্তন করবার চেষ্টা করা হয়েছে। সবসময় সফল হয়নি, কখনো কখনো সফল হয়েওছে বটে। আমাদের এরকম উদাহরণ তো নিশ্চয়ই আমাদের জানা আছেন যে নেতা মারা গেছেন, সেটা খুব খুব মানে একজন নেতা, কমিউনিস্ট, একজন বামপন্থী, তার মৃত্যুর পরে দূর দূরান্ত থেকে অনেক নাম না জানা লোক, তেমন খুব ভালো করে সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল তাও নয়, তারাও ভিড় করে এসে তার বাড়িতে একসঙ্গে জড়ো হয়েছে, চোখের জল ফেলেছে, আদর করেছে, মন খারাপ করেছে, বিষণ্ণ হয়েছে। কিছু পাওয়ার ছিল না, সেই নেতা কিছু তাকে দুটো চাকরি বাকরি কিছু পাইয়েও দিতে পারতো না বা কিছুই করতে পারতো না, কিন্তু ওই লোকটা আমার লোক, আমাদের লোক, এইরকম একটা আপনার বোধ হওয়া, এই উদাহরণ তো আছে, আমাদের দেশেই আছে, আমাদের ঘরের কাছেও আছে, আমাদের আশপাশে লক্ষ্য করলেই দেখতে চাইলে দেখতে পাওয়া যায়। তো সেইটা দিয়ে রুখতে হবে। এটা মুশকিল হচ্ছে যে এটা এত একটা লম্বা এবং এত কঠিন একটা লড়াই যে কই ফল পাওয়া যাচ্ছে না, তো মাঝে মাঝে এরকম মনে হয়, এবং তখন একটু হতাশ লাগে বটে, কই ওটাই তো তাহলে জিতে যাচ্ছে, এটাই তো চ্যাম্পিয়ন হচ্ছে, এদের কাছে উপরে তো আলো পড়ছে, এদের উপরে তো ক্যামেরা, এদের কাছে ক্যামেরা নেই, কিন্তু ওই অনেক শতাব্দীর মনীষীর কাজ আর কি। এটা মানে খুব গুরুতর বিষয়কে আপাতত ইয়েতে আমরা লঘুকরণের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। বিষয়টা মানে সমস্যাটা সেখানে। মানে এইগুলোর সঙ্গে পাশাপাশি যদি এখন আমরা একটা রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে সাম্প্রতিক সময়, যেটা বেড়েছে, সে ঘৃণার রাজনীতি, হেড পলিটিক্স, হ্যাঁ, ঘৃণাসূচক মন্তব্য, যা যেখানে মঞ্চে দাঁড়িয়ে আছে রাজনৈতিক নেতা হোক বা ধর্মীয় নেতা হন, বলে দিচ্ছেন। মানে এটাতে মানে তারা আপাত দৃষ্টিতে বলছেন আমরা রাজনীতি করছি না, কিন্তু তারা রাজনীতি করছেন, এবং এর প্রভাবটা সব থেকে বেশি পড়ছে কিন্তু সমাজের উপরে। মানে আপনার সঙ্গে আমার সম্পর্কের যে একটা বাঁধন, সেটা আলগা হচ্ছে, নষ্ট হচ্ছে, মানুষ মানুষকে ঘৃণা করতে শিখছে। আমি একটা মানে সামান্য তথ্য আপনাকে বলছি, সেটা আপনিও নিশ্চয়ই জানেন। এই মেটা, মানে ফেসবুক এখন মেটা হচ্ছে, এরা এই 3রা জুন একটা ডেটা, ওদের পরিসংখ্যান একটা দিয়েছে, সেটা বলছে যে এপ্রিল মাসে আপনার ফেসবুকে ঘৃণাসূচক মন্তব্য পোস্ট হচ্ছে 53,200টা, যেটা মার্চে ছিল হচ্ছে 38,000। ওরা বলছে যে 38% বেড়েছে এক মাসে। ইনস্টাগ্রামে আপনার এপ্রিল মাসে এরকম পোস্ট হচ্ছে 77,000 ঘৃণাসূচক মন্তব্য, সেটার বৃদ্ধি হচ্ছে 86%। মানে তো অবশ্যই খুবই উদ্বেগের বিষয়। ওই আপাত লঘুকরণের আড়ালে আমাদের এগুলো হয়তো আমরা এড়িয়ে যাচ্ছি, আমাদের বা এড়িয়ে যেতে চাইছি, যেভাবেই বলা যাক না কেন।
তো কাফি এটা কি আমরা মানে ইচ্ছাকৃতভাবে এই পরিস্থিতিটা সৃষ্টি করা হচ্ছে আমাদের চারপাশে পারিপার্শ্বিক ইয়েতে? এটা আপনি একটা খুবই জরুরি প্রসঙ্গ বলেছেন, কিন্তু এটা কিন্তু একটা বড় বিষয়, মানে খুবই লম্বা একটা বিষয়, মানে খুব চটজলদি দু চার কথায় এই বিষয়টাকে অ্যাড্রেস করা খুবই কঠিন এবং প্রায় অসম্ভব। তবুও আমরা সময়ের ব্যাপার আছে খানিকটা, আমি চেষ্টা করছি খানিকটা এই বিষয়ে দু একটা কথা বলার। দেখুন, ঘৃণা এই ব্যাপারটা একটা সাধারণ প্রাণীর, মানুষের মতো প্রাণীর একটা সাধারণ বৈশিষ্ট্য, সাধারণ ধর্ম, স্বভাব ধর্মের মধ্যেই আছে। যে আমার রাস্তা দিয়ে যাচ্ছি, একটা ময়লা পড়ে আছে, কোথাও বিষ্ঠা পড়ে আছে কি কোনো অন্যরকম ময়লা, তো আমার গা কুঁচকে উঠবে, এটা ঘৃণা হবে। এইটা যারা পোয়েটিক্স নিয়ে চর্চা করেন, কাব্যতত্ত্ব, নাট্যতত্ত্ব এসব নিয়ে, তো তারা এটা বলবেন যে আমাদের যে বেসিক 8টা মুড আছে, যাকে সব কাব্যতত্ত্বের পরিভাষায় স্থায়ী ভাবটা বলা হয়, তাতে এটা একটা খুবই জরুরি একটা ব্যাপার, মানে প্রেমের মতোই জরুরি একটা ব্যাপার। জুগুপ্সা বলা হবে কতটা কাছাকাছি, যার থেকে যে সেই জুগুপ্সা থেকে যে সেন্সেশনটা ফাইনালি, মানে যে আনন্দটা আর কি তৈরি হয়, তার সেই আনন্দটা, মানে সেই রসের পারিভাষিক নাম হচ্ছে বিভৎস রস। এটা কি করে রস হয়, বিভৎস কি করে আনন্দ দিতে পারে আদৌ, সেসব একটা জটিল পোয়েটিক্সের ব্যাপার, ওদিকে আমি যাচ্ছি না। আমি শুধু এইটুকু এখান থেকে বের করবার চেষ্টা করছি যে ঘৃণা একটা মানুষের স্বাভাবিক ধরন, মানে সব মানুষের মধ্যে ঘৃণার ব্যাপার থাকবে। কিন্তু আমি ঘৃণা যা করি, ঘৃণা করার পরে যেটা প্রথম যা হয় তার সম্পর্কে কথা বলতে গিয়ে ওরা বলেছেন যে অঙ্গ সংহার বলে একটা কথা, মানে গা কুঁচকে আসা। প্রথমেই আমি নিজেকে গুটিয়ে নিই, তারপর বমি পায়, হ্যাঁ সরে যায়, বমি পায়, গা গোলায়, নজিয়েটের একটা অবস্থা তৈরি হয়, থুতু ফেলতে ইচ্ছা করে, এরকম কতগুলো ব্যাপার আছে আর কি। তো মঞ্চে যখন নাটক করেন কেউ, নাটক করবার সময় এইসবগুলো খেয়াল রাখতে হয় যে ঘৃণার ভাবটা আমি কি করে ফোটাবো, জুগুপ্সার ভাবটা কি করে ফোটে, এই কাজ দিয়ে ফোটাতে হয়। এখন এটা তো মানুষের স্বাভাবিকভাবে একটা, তার সে যেমন ভয় পায় স্বাভাবিকভাবে, ঘেন্না হয় এটাও স্বাভাবিকভাবে। কিন্তু আপনি যেটা বললেন, ইঙ্গিত করছেন, সেটাকে কি আমি কখনো চাষ করছি, এবং সেই চাষ করার ক্ষেত্রে কি কোনো পারপাস থাকছে, এবং সেই চাষ করার বা ইচ্ছে করে সেটাকে উস্কানোর আর একটুখানি তোল্লাই দেওয়ার এই যে পারপাসটা, তাতে প্রচুর মানুষ তারা কিভাবে ব্যবহৃত হচ্ছেন এটা কি তারা বুঝতে পারছেন? এরকম কতগুলো গায়ে লাগা প্রশ্ন, মানে বাঞ্চ অফ কোয়েশ্চেন্স যাকে বলে, একসঙ্গে অ্যাড্রেসড হওয়া দরকার। এখন আমাদের দেশের বলে শুধু নয়, সব দেশেই দুটো আলাদা সেকশন অফ পিপলকে যদি পরস্পরের মধ্যে লড়িয়ে রাখতে হয় বা একে অপরের প্রতিদ্বন্দ্বী করে রাখতে হয়, যদি সেটা আমার দরকার হয় কখনো, তাহলে ঘৃণা একটা খুব ইফেক্টিভ অস্ত্র হতে পারে, যে যদি এদেরকে আমি লড়িয়ে দিতে পারি, যাতে করে এরা এক হয়ে থাকলে খানিকটা অসুবিধা হবে। তো তাতে ঘৃণা এটা পরীক্ষিত, যে যদি আমি পরস্পরকে ঘৃণা করতে সাহায্য করি তাহলে আর কিছু লাগে না, আর কোনো অন্য অস্ত্র লাগবে না। ওরা পার্মানেন্টলি ঘৃণার একটা ক্রমান্বয়ে, ঘৃণা থেকে ঘৃণা, তার থেকে আরও ঘৃণা, তার থেকে আরও ঘৃণা, এটা একটা চলতেই থাকবে ক্রমাগত। আপনি ফেসবুক মানে মেটা বা এর কথা বলছেন, সোশ্যাল মিডিয়ার কথা বলছেন, এই ঘৃণার জায়গাটা তৈরি তো করা হয় বটেই। স্বাভাবিক যে ঘৃণা মানুষের থাকে নানা রকম প্রাকৃতিক বিষয়পত্র দেখে, যা আমার পক্ষে, আমার স্বাভাবিক অভ্যেসের পক্ষে, রুচির পক্ষে খানিকটা হানিকর, বা খানিকটা আমাকে যা অ্যাটাক করতে পারে, যা আমাকে খানিকটা অশুদ্ধ করে তুলতে পারে, আমার স্বাভাবিকত্বকে যা ডিস্টার্ব করতে পারে, তাতে এক রকমের রেসপন্স হচ্ছে ঘৃণার রেসপন্স সাধারণভাবে। কিন্তু চাষটা কি করে করা হয়, কেন করা হয়, এটা খুব একটুখানি মনোযোগ দিয়ে অ্যাড্রেস করা দরকার, দেখা দরকার। ঘৃণা খুব ছোঁয়াচে, খুবই ছোঁয়াচে, মানে কাউকে মানে একটু ঘৃণা দিয়ে, ঘৃণা করছি এটা দেখিয়ে আর একটা লোককেও ঘৃণাতে ডেকে নিয়ে আসা যায়। তার দ্বিতীয় জনের ঘৃণার জন্য কোনো কারণ লাগে না, ও ঘৃণা করছে তাই আমিও ঘৃণা করছি, এরকম একটা অবস্থা তৈরি করা যায়। খানিকটা হাসির মতন, হাসতে গেলে যেমন আমাদের কোনো কারণ লাগে না, ও হাসতে দেখে আমার একটা হাসি পেতে পারে, ঘৃণাতেও খানিকটা হাসির মতো, অত না হলেও
ঘৃণাতেও খানিকটা হয়। ও ঘৃণা করছে, আমার বাবা ঘৃণা করতো, আমার মা ঘৃণা করতো, আমার বন্ধু ঘৃণা করে, আমিও ঘৃণা করি, বা রাদার একরকম রিপালশন আমি ফিল করি প্রাথমিকভাবে, তারপর সেটাকে ঘৃণায় ট্রান্সলেট করি যখন আনুষঙ্গিকভাবে আরও কতগুলো উপাদান এসে দাঁড়ায়। শুধু কমিউনিটি ভিত্তিক ঘৃণা তাই নয়, মানে হিন্দুরা মুসলমানকে ঘৃণা করে, মুসলমানরা হিন্দুকে ঘৃণা করে, বা এক ধর্ম আরেক ধর্মকে করে, তাই শুধুমাত্র নয়, ওর গায়ের রং কালো, ওকে আমি ঘৃণা করি। এবং আপনি দেখবেন অনেক সময় এরকম লাগে, এই ঘৃণার একটা প্রাথমিক শর্ত হচ্ছে এই রকম ঘৃণার যে প্রথমে একটা অপরায়ণ করতে হবে। কথাটা একটু খটোমটো হবে হয়তো অনেকের শুনতে কেমন লাগতে পারে, কিন্তু এখন অপরায়ণ কথাটা অনেকেই ব্যবহার করেন। আদারাইজ করতে হবে যে ওরা, আমরা নই, ওরা আলাদা, ওরা এতটাই আলাদা যে ওরা যে কোনো মুহূর্তে আমরাদের জন্যে, মানে আমরা নামক ক্যাটেগরির জন্যে থ্রেট হয়ে উঠতে পারে। এবারে আমরা নামক যে ক্যাটেগরি, তারা যদি ওই বিশেষ ওরা নামক ক্যাটেগরির সঙ্গে এই তর্কাতর্কিতে বা বিরোধে বা এই অপরায়ণের প্রক্রিয়ার মধ্যে কতটা শক্তি যদি আমার ধারণা না থাকে, যদি আমি বুঝতে না পারি যে আমার মেলা শক্তি আর ওর খুব দুর্বল শক্তি, যদি না বুঝি, তাহলে প্রথম রিয়াকশনটা হয় ঘৃণার। মানে আমার আর কোনো অস্ত্র লাগে না, ওকে নাকচ করতে, ওকে প্রত্যাখ্যান করতে, ওকে বাতিল করতে। এই ঘৃণার মধ্যে দিয়ে আমি একরকমভাবে সুপিরিয়রিটি অনুভব করি, এটা আমাকে একটা আরাম দেয়। আমার কথাটা শুনতে হয়তো কেমন কেমন লাগতে পারে, কারোর একটু অস্বাভাবিক মনে হতে পারে। 70-80 বছরের পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। একদম 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 প্রথম হচ্ছে, হ্যাঁ, আচ্ছা বেশ, তাই অ্যাকচুয়ালি তাই আমি তো ওই অভিজ্ঞতা থেকেই, মানে ওই ধারণা থেকেই বলছি যে আমার আমাকে একটা সুপিরিয়রিটি দেবে, ঘৃণা আমাকে একটা আরাম দেয়। অ্যাপারেন্টলি মনে হয় বটে যে লোকটা ঘৃণা করছে কেন, মানে যে ঘৃণা করছে, আমরা অনেক সময় কীরকম করি, ঘৃণা দেখলে আমরা ছুটে গিয়ে এই ঘৃণা করো না ভালোবাসো, ঘৃণা করো না ভালোবাসো, এরকম বলি, কিন্তু কোয়েশ্চেনটা সেরকম সবসময় হয় না। তার কারণ হচ্ছে যে ঘৃণা করছে, ঘৃণা না করলে তার ভারী বিপদ হবে। সেই বিপদটা যদি আমি টের না পাই, তাহলে উপর থেকে কেবল পুলটিস লাগালে, দুটো রবীন্দ্র নজরুল স্মরণ সন্ধ্যা ওখানে করে গিয়ে ঘৃণা খুব খারাপ জিনিস, ভালোবাসা ভালো জিনিস, এইটা বললে কিন্তু ঘৃণা চলে যাবে না। ও ঘৃণা করছে, তার একটা বড় কারণ, একমাত্র বলছি না, আরও অন্য কারণ থাকতে পারে, একটা খুব জরুরি কারণ যে ও খুব ইনসিকিউরড। ঘৃণা না করলে ওর বিপদ আছে, ও নিজের কাছে নিজে ছোট হয়ে থাকে যাবে। ঘৃণা ওকে একটা সিকিউরিটি লেভেল দেয়, কেমন, তার ফলে ও ঘৃণা করে বাঁচে। যতক্ষণ ঘৃণা করে ততক্ষণ নিজেকে একটু উপরে থাকা মনে করতে পারে, ওরা নীচ, ওরা খারাপ, ওরা ছোট, মানে আমি বড়, আমি উন্নত, আমি মহান। এইটা তাকে যে আরাম দিচ্ছে, এটা একটা ফলস আরাম, এটা একটা ফলস সেন্স অফ সিকিউরিটি, এইটা তাকে বোঝানোর কথা। কি করে বোঝাবো? আমি যদি গিয়ে ভাষণ দিই যে বাবা এটা কিন্তু ফলস সিকিউরিটি হচ্ছে, তাহলে সে তো আমাকে 2 থাপ্পড় মেরে বলে তুই যা বাড়ি যাবে, মানে তার সিকিউরিটিই নেই, সে আমার ভাষণ কেন শুনবে? তাহলে আমার আগে চেষ্টা করার কথা যে ও সিকিউরিটি সেন্সে নেই কেন, সেই রুটটাকে ওইটা আমার অ্যাড্রেস করার কথা। এবং সেটাও আমার অ্যাড্রেস করার কথা ওকে জ্ঞান দেওয়ার ভঙ্গিতে নয়, ওর কাছাকাছি থেকে, পাশাপাশি, তুই ঘৃণা করিস, তুই খুব খারাপ। এই যে আপনি বলছেন সোশ্যাল মিডিয়াতে, শুধু সোশ্যাল মিডিয়া দরকার কি, আমি বাজারে, চায়ের দোকানে, হাটে, রাস্তাঘাটে, ট্রেনে, বাসে ঠিক করে ঘৃণা, একদম, মানে থুতুর মধ্যে দিয়ে ঘৃণা বেরিয়ে আসে, মানে মুখের গ্যাঁজলা উঠে যাওয়ার মতো ঘৃণা বেরিয়ে আসে, মানে ঘৃণা করতে পারলে লোকটা বেঁচে যায় জানো। মানে আমার প্রপোজিশনটা হচ্ছে এই যে ঘৃণা যে করছে, সে প্রথমেই সে খুব খারাপ এবং বদমাইশ লোক, এইটা ঠিক করে নেওয়াটা কিন্তু আমার মতে একটুখানি গোলমেলে এবং একটু বিপজ্জনক। এতে ঘৃণা বেরোবে না, যাবে না, এর থেকে হবে না যাওয়ার। আমার চেষ্টা করা দরকার ঘৃণাতে সে এসে যে পৌঁছচ্ছে, ঘৃণাকে সে যে অস্ত্র আকারে নিচ্ছে, সেটার একটা নির্দিষ্ট অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক একটা পরিমণ্ডল আছে, পরিবেশ আছে, সেইটার উপরে ভিত্তি করেও ঘৃণাকে অ্যাডাপ্ট করছে, গ্রহণ করছে। সেইটা হচ্ছে যদি খুঁজে বের করতে না পারি, তাহলে এটা ক্রমাগত চলতেই থাকবে, এটা একটা বিরাট উঁচু কার্ভে গিয়ে পৌঁছবে, যতক্ষণ না পর্যন্ত আমরা সবাই ধ্বংস হই, পরিপূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত এটা চলতেই থাকবে। কিন্তু তাহলে আমার করণীয় অতএব এইখানে দাঁড়িয়ে যে ওই ইনসিকিউরিটি জায়গাটা কোথায়, মানে ধরুন খুব সহজে এরকম আমরা তো বলি চাকরি নেই, বাকরি নেই, এমপ্লয়মেন্টের খারাপ অবস্থা, এদিকে সোশ্যাল সিকিউরিটি নেই, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি চলছে, মানুষ তো ঘৃণা করবেই, এটা তো বলছি। তো এই থেকে একে কাটাবার রাস্তাটা কি? ঘৃণা করো না এটা বলা 50 বার? হ্যাঁ, নিশ্চয়ই সেটা বলবো, আমি ওটা একদম বলবো না বা বলতে বারণ করছি তা নয়, কিন্তু এটার দিকে যদি নজর না দিই ইকুয়ালি,
তাহলে ঘৃণার উপর থেকে পাউডার মাখিয়ে বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ নেই। ওটা শুধু কবিরের গান শোনালেই হবে না, কবিরের গান শোনাতেই হবে। কবির আমার দেশের লোক, এটা বারবার মনে করিয়ে দিতে হবে, কোনো সন্দেহ নেই। কবির দাসরা আমার দেশের লোক, সেটা মনে করাতে হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু ওইটা মনে করালে ঘৃণা চলে যাবে না, কারণ ঘৃণা আসলে এখন একটা ওয়েপন। এটা মানুষের যে স্বাভাবিক বৈশিষ্ট্য ঘৃণা, সেটাকে মাথায় রেখে এটা একটা ওয়েপন আকারে এখন ব্যবহৃত হচ্ছে, ওয়েপন, এক্স্যাক্টলি, পরিকল্পিত ব্যবহৃত হচ্ছে। ফলে এইবারে আর শুধু ওই কবিরের গান শুনিয়েই শুধু আর যাবে না, রবীন্দ্রনাথের মহামানবের সাগর তীরের কথা বললেই আর হবে না, ওই পর্ব আর নেই। একটু অন্য প্রসঙ্গে একবার আসি, সেটা হচ্ছে যে এই ইদানিং দেখা যাচ্ছে রাজনীতির কথাতে বারবার, ইদানিং আগেও হচ্ছে যে একটা মহাকাব্যের উদাহরণ সবাই টেনে নিয়ে আসে, মহাভারত, কুরুক্ষেত্র যুদ্ধ, হ্যাঁ, কৃষ্ণর উপদেশ, সব বড় বড় বেশ অনেক কিছু ব্যাপার। তা এটাকে নৈতিক শিক্ষা বলে একটা প্রচার করার একটা চেষ্টা হয়, তাহলে কি ভারতীয় রাজনীতির গোড়াতেই যদি আমরা যাই, পৌঁছানোর চেষ্টা করি, সেখানেও কি এথিক্স দিয়ে কি ব্যাপারটা ছিল? এটা বিরাট একটা আলোচনার ব্যাপার। আমাদের মহাকাব্যই আমি বলছি, আপনিও তাই বলছেন এবং তাই বলার কথা। মহাকাব্য বললে আবার অনেকে রাগ করতে পারেন। রামায়ণ এবং মহাভারত মানে আশ্চর্য মহাকাব্য, তো মানে পৃথিবীর বিস্ময়ের মতো ব্যাপার আর কি, দুখণ্ড। তো এই দুটোতে যা যা আছে তা আসলে মানে যাকে বলে ধর্মের কথা আছে। আমাদের দেশের দর্শন চর্চার যে ইতিহাস, মানে গোটা পৃথিবীর দর্শন সম্পর্কে যে ধারণা বোধ, তাতে এথিক্স, নীতিশাস্ত্র যেভাবে পশ্চিমী দর্শনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট স্ট্রাকচার্ড এরিয়া অফ স্টাডি বলে বিবেচিত হয়, আমাদের দেশের দর্শনের যে কাঠামো বা স্তর, ভাগাভাগি ইত্যাদি, তাতে ঠিক আলাদা করে ওই রকম এথিক্সের কোনো ক্যাটেগরি বা বর্গ তেমন করে ছিল না। আমাদের ছিল ধর্মশাস্ত্র আর দর্শন আমাদের গা লাগোয়া ব্যাপার আর কি। ধর্ম শব্দটাকে এখন যেভাবে ডমিনেন্ট একটা যে অর্থ এখন প্রয়োগ করা হয়, ধর্ম কথাটা আরও বহু অর্থে আমাদের দেশে প্রযুক্ত হয়েছে বা হতো। তো মহাভারতে ধর্মের কথা আছে, বড় অর্থে ধর্মের কথা আছে, রামায়ণেও তাই আছে। শুধু তাই নয়, রামায়ণ বা মহাভারতে যে মানে মহাভারত বা রামায়ণ, এই দুটো মহাকাব্যই একটা মজার ব্যাপার, কতটা কর্ণুকপিয়ার মতন, বুঝলেন? কর্ণুকপিয়া মানে হচ্ছে আপনি একটা থলির মধ্যে যদি হাত ভরে যা পেতে চান তাই আপনি পাবেন। হ্যাঁ, মানে আপনার ইচ্ছা বা প্রয়োজন অনুযায়ী আপনি উদাহরণ টেনে নিয়ে আসতে পারবেন এবং তারপর তাকে ইন্টারপ্রেট করতে পারবেন। আমি কি চাইছি সেটা ম্যাটার। এক্স্যাক্টলি। আপনি এটা একটা সমুদ্রের মতন, আপনি হাত ভরে আপনি ঝিনুকও আনতে পারেন, আপনি শ্যাওলাও আনতে পারেন, আপনি অন্য কিছুও নিয়ে আসতে পারেন। তো মহাভারতের থেকে কেউ চাইলে এরকম নিয়ে আসতে পারেন। মহাভারত আসলে নৃশংসতার কথা বলছে, মহাভারত আসলে হিংসার কথা বলছে, ঘৃণার কথা বলছে কোথাও নিশ্চয়ই বলছে, কিন্তু মহাভারতে সেটাই কি প্রধান সুর, প্রধান কথা? মহাভারতে শেষ পর্যন্ত যে ডিলেমার কথা, দ্বন্দ্বের কথা, নৈতিক সংকটের যে সমস্ত অজস্র উদাহরণ ছড়িয়ে আছে পরপর, সেটা আপনি ভীষ্মের সরসজ্জায় শুয়ে থাকা অবস্থায় যুধিষ্ঠিরকে রাজনীতি শেখানোর প্রসঙ্গই বলুন, বা মহাভারতের নানা অন্যান্য পর্বে কৃষ্ণের একাধিক বয়ান বা বাণী ইত্যাদি বলুন। এই যে ধরুন, আমি কথা প্রসঙ্গে বলছি, শ্রীমদ্ ভগবদ্ গীতা একটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা বই, তো নানাভাবে নানা রকমভাবে তাকে ব্যাখ্যা করা হয়েছে, তার চর্চা করা হয়েছে। কৃষ্ণ, আমি জানি না এই যে এই কথাটা আমি বলছি, এইটা যারা শুনবেন তাদের কেউ খুবই ক্ষুব্ধ, ক্রুদ্ধ বা উন্মত্ত হয়ে পড়তে পারেন গীতার প্রতি। আমি খুবই শ্রদ্ধা, সম্মান, ভক্তি, ভালোবাসা রেখেই আমি বলছি যে গীতায় শেষ পর্যন্ত কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন যে এটা ভালো, এটা খারাপ, এটা করা উচিত, এটা উচিত নয় ইত্যাদি। ধর্মের সম্পর্কে একরকম দিচ্ছেন, তার নানা রকম টিকা ভাষ্য সমস্ত হয়েছে। একজন মানুষ এক রকমভাবে গীতা ব্যবহার করেছেন। মহাত্মা গান্ধী একরকম করে করেছেন, অরবিন্দ একরকম করে করেছেন, তিলক একরকম করে করেছেন। উল্টো দিক থেকেও গীতার নানা রকম, এর বাইরেও বহু রকম ভাষ্য আছে। রবীন্দ্রনাথ একরকম করে গীতার প্রসঙ্গ অ্যাড্রেস করেছেন। গীতাকে তাই সবসময় খুব কখনো সম্মানও করেছেন, কিন্তু সবসময় সম্মান করেছেন তাও নয়, খানিকটা আক্রমণও করেছেন গীতার মূল পলিটিক্সের, মানে খুবই চমকপ্রদ সে আক্রমণ রবীন্দ্রনাথের। কিন্তু আমি ওই দিকের কথা বলছি না, আমি বলছি যে গীতার একজন আধুনিক পাঠক হিসেবে কৃষ্ণ যেসব কথা বলেন
তাতে অর্জুন শেষ পর্যন্ত সেগুলো মেনেও নেন, তাই দেখা যায়। কারণ ওটা তো কৃষ্ণের প্রজেক্ট, অর্জুনকে তো মানতেই হবে, কৃষ্ণ তো ওখানে নায়ক ওই অংশে অন্তত পক্ষে। ফলে কৃষ্ণ অর্জুনকে কনভিন্স করছেন, এটাই গীতার প্রতিপাদ্য ব্যাপার, ফলে অর্জুনকে শেষ পর্যন্ত মানতেই হবে। কিন্তু গীতা অন্ততপক্ষে আমার কাছে খুবই আধুনিক একটা টেক্সট হতে পারে অর্জুনের উত্থাপিত প্রশ্নগুলোর জন্য। গীতার যিনি রচয়িতা বা যারা গীতার ওই বিশেষ ভাষ্য অনুযায়ী চলবার চেষ্টা করবেন বা করেন, তারা সন্তুষ্ট হন যে হ্যাঁ, অর্জুন প্রশ্ন তুলেছিল বটে, শেষ পর্যন্ত কৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দিয়েছেন যে বাবা এই হচ্ছে ব্যাপার, এবার যাও নিজ কাজে, গান্ডীব ধরো, গিয়ে ওখানে যুদ্ধ করো। কিন্তু আমার অন্ততপক্ষে মনে হবে, একজন বিধর্মী বা নাস্তিক হিসেবে আমার অন্ততপক্ষে মনে হয়, যে কারণে গীতা আমার কাছে খুবই একটা মান্য, অসম্ভব প্রিয় একটি টেক্সট, যে অর্জুনের সব প্রশ্নের উত্তর কৃষ্ণ দেননি, রাধা দিতে পারেননি। কৃষ্ণ নিশ্চয়ই সব উত্তর দিতে পারবেন, এটা যারা মনে করেন তারা উত্তর খুঁজে পাবেন। কিন্তু যদি কৃষ্ণকে একটা চরিত্র আকারেই কেউ দেখেন, আপাতত দেখতেই হবে, তো আমি দাবি করছি না, যদি কেউ দেখেন তাহলে দেখা যাবে যে অর্জুনের সব প্রশ্নের উত্তর কৃষ্ণ দেননি। ওটা জোড়াতালি দেওয়া একরকম প্রশ্ন বলেছেন, এটা করো না হলে এটা করো, তা যদি না পারো তাহলে আমার শরণ নাও এবং তারপরে এই করো। অর্জুন প্রথম যে গীতার অধ্যায়, অর্জুন বিষাদ যোগ, সেই বিষাদের কি সত্যি সত্যি কোনো নিরসন কৃষ্ণ ঘটান? কৃষ্ণ তো একরকমভাবে শেষ পর্যন্ত অর্জুনকে তার একটা আশ্চর্য অলৌকিক চেহারা দেখিয়ে, বিশ্বরূপ দেখিয়ে প্রায় মোহিত করেন। অর্জুন ভ্যাবাচাকা খান, খেয়ে বলেন হ্যাঁ বুঝেছি বাবা, তুমি যা বলছো তাহলে এবার তাই হবে। কিন্তু ওটা তো ঠিক লজিকের অগ্রগতির পদ্ধতি অনুযায়ী কনভিন্সড হওয়া যাকে বলে, তা তো কৃষ্ণ করতে পারেননি। শেষ পর্যন্ত কৃষ্ণকে তো ওই ভয়ঙ্কর রূপ তাকে দেখাতে হয়েছে, রূপ দেখিয়ে অর্জুনকে শেষ পর্যন্ত কনভিন্স করতে হয়েছে। অর্জুন সেফ বলেছিলেন প্রথম অধ্যায়ে, অসম্ভব চমৎকার কাব্যিক সে অধ্যায়ে, তাতে বলেছিলেন যে কি করব শেষ পর্যন্ত, এই যুদ্ধে জিতে শেষ পর্যন্ত আমার কি হবে, আমার আপনার সমস্ত ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলকে যে মারবো, তারপরে সেই রাজ্য নিয়ে আমার কী লাভ হবে, তার থেকে ওরা যদি আমাকে মেরেও ফেলে সেও সই। এই বলে কৃষ্ণ সামনে অর্জুন গান্ডীব নামিয়ে রেখে বসে পড়েছিলেন, সেফ তো এইটুকু। এই দৃশ্যটি আমার কাছে বাঁধিয়ে রাখার মতো দৃশ্য। অর্জুন চাইতে পারতেন, অর্জুন জানেন এই যুদ্ধে তিনি কৃষ্ণকে পেয়েছেন, তিনি জিতবেন, তিনি অক্ষৌহিনী নারায়ণী সেনা প্রত্যাখ্যান করেছেন কৃষ্ণকে নেবেন বলে। তার সঙ্গে কারা কারা আছেন, স্বয়ং ভগবান তার সঙ্গে আছেন, ফলে তিনি জিতবেনই জানেন, এবং জিতলেই তার সামনে সাম্রাজ্য আছে এও তিনি জানেন। কিন্তু তিনি সেই সমস্ত হাতছানির উল্টো দিকে দাঁড়িয়ে এটাকে নিরর্থক বলে অন্ততপক্ষে একবারও তো মনে করছেন, এবং সেই নিরর্থকতার কোনো লজিক্যাল নিরসন কিন্তু গীতার শেষে ঘটেনি। বাণী ছাড়া গীতা শেষ পর্যন্ত লজিক্যালি এই অর্জুনের এই প্রশ্নের উত্তর দিতে পারে না। তো এটা মহাভারতের অংশ। এবার আপনি কোনটা নেবেন? আমার বক্তব্য হচ্ছে মহাভারত স্টেজ করেছে এরকম কতগুলো খুব জরুরি নৈতিক প্রশ্ন, টেবিল করে রেখেছে। এক এক রকম যুগ এক এক রকমভাবে সে প্রশ্নের এক এক রকম উত্তর চুজ করে, যাতে তার প্রয়োজন মেটে, সেরকম করে সে সেখান থেকে সে চুজ করে। যদি কেউ অনুশাসন পর্ব কিংবা শান্তি পর্বের মহাভারতের জটিল নৈতিক প্রশ্নগুলোকে কেউ দেখতে চায়, যদি কেউ বনপর্বের যক্ষরূপী যে ধর্ম এবং যুধিষ্ঠিরের মধ্যেকার একের পর এক প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন এবং তার আশ্চর্য সমস্ত উত্তর, সেইগুলোর দিকে নজর রাখতে চায়, তাহলে মহাভারত তার কাছে একটা আশ্চর্য টেক্সট হতে পারে এবং একটা আধুনিক টেক্সট হিসেবে বিবেচিত হতে পারে। নৃশংসতা সম্পর্কে, ধর্ম সম্পর্কে মহাভারত যেসব কথা বলেছে, আমরা জানি সাম্প্রতিককালে অনেকেই সেসব বিষয়ে চর্চা করছেন, কাজ করছেন। মহাভারতের হিংসা বিষয়ে, নৃশংসতা বিষয়ে মহাভারত যেসব কোয়েশ্চেন তুলেছে, সব উত্তর দেয়নি, কোয়েশ্চেন তুলেছে। এটাই তো একটা বড় মহাকাব্যের প্রধান কাজ। সে তো শুধু ধর্মগ্রন্থ নয়, সে তো শাস্ত্র নয় যে নর্মেটিভ কতগুলো কথা বলবে যে এই করো আর এই করো না। সে কতগুলো সিচুয়েশন বলে আর কতগুলো সম্ভাবনার কথা বলে। মহাভারত এদিক থেকে গ্রেট। মহাভারত আমাদের মানে সত্যি সত্যি নানা রকম জটিল আধুনিক প্রশ্নের সামনে পুনর্বার আর একবার করে দাঁড়াবার সুযোগ করে দিতে পারে, কিন্তু আমরা তো তা করতে দিচ্ছি না। আমরা তো মহাভারতকে বা ওই মহাভারতের কাঠামোকে একটা নর্মেটিভ জায়গায়, যে এই হচ্ছে কৃষ্ণের চেহারা বা এই হচ্ছে অর্জুনের চেহারা, তারা কেবলই যোদ্ধা, তারা যোদ্ধা, কিন্তু তারা কি যুদ্ধ করেন? শুধু যুদ্ধর গোটা মহাভারতের যুদ্ধের প্রকল্প আছে
ছোট অংশ জুড়ে। বাকি মহাভারতে কি আছে যুদ্ধ ছাড়া? যুদ্ধের প্রস্তুতি আছে, বিশ্বাসঘাতকতা আছে, নানান নীতির প্রশ্ন আছে, শাস্তির কথা আছে, শেষ পর্যন্ত জেতাও যে জেতা নয় এ কথা জানানো আছে। জয় অ্যাপারেন্টলি যাকে জয় মনে হয় তা যে সবসময় জয় নয়, এ কথা মহাভারতের মতো এত ভালো করে তীব্রভাবে, এত প্রখরভাবে আর পৃথিবীর কোন টেক্সট বলেছে? ইলিয়াড ওডিসিও বলেনি। মানে আমি এখানে ইলিয়াড ওডিসির চাইতে মহাভারতকে 5 কদম এগিয়ে রাখব। তার কারণ মহাভারত গোটা প্রজেক্ট অফ ভিক্টরি এইটাকেই কোয়েশ্চেন করে দিয়েছে। কাকে জয় বলবো এইটা কি প্রশ্ন করে। এখন আমি ওই প্রশ্নটা নেব না লোক ভোলানো উত্তরটা নেব, সেটা হচ্ছে প্রশ্ন। আলোচনাটা যে জায়গা থেকে শুরু হয়েছিল চলে যাচ্ছে, সেটা হ্যাঁ, মানে আমার এখন আবার ওই দিকটা ফিরে যেতে ইচ্ছে করছে না, কিন্তু মানে সময়েরও একটা ব্যাপার আছে, সময় আমাদের শেষও হয়ে এসছে প্রায়। আমি শেষ প্রশ্নে আপনার কাছে যাচ্ছি যে এখন আমরা দেখছি শুটটা যদিও কেটে যাবে পুরো, না না ঠিক আছে, আবহাওয়া তৈরি হয়েছিল, আচ্ছা না ঠিক আছে। আমাদের এখন বলা হচ্ছে বিভিন্ন ইস্যুতে রাজনীতি করবেন না প্লিজ, এখন এই সময়টা রাজনীতির সময় নয়, হ্যাঁ বলা হচ্ছে, কিন্তু যারা এই কথাগুলো বলছেন তারা কিন্তু রাজনীতিটা কিন্তু আড়ালে করে যাচ্ছেন, মানে মানে সূক্ষ্মভাবে কিন্তু তারা ওই বিষটা ঢোকাচ্ছেন, যেটা আপাত দৃষ্টিতে পরোক্ষ মনে হলো ভীষণভাবে কিন্তু প্রত্যক্ষ। তো ব্যাপারটা কি এরকম ভাবেই চলবে না এর কোনো থেকে বেরোনোর কোনো পথ আছে? আপনি কি মনে? দেখুন, এটা মানে আমি তো এই কথা বলতে পারবো না, মানে বেরোনোর পথ কোথায় আছে তা বলতে পারবো না, কিন্তু এটুকু আমি বলতেই পারবো, মানে বলতেই থাকবো, মানে গলা টিপে ধরলেও বলতে থাকবো যে বেরোনোর পথ নিশ্চয়ই আছে, মানে থাকতেই হবে, মানে বেরোতেই হবে, এবং বেরোনো যাবে। হ্যাঁ, সময় সাপেক্ষ ব্যাপার নিশ্চয়ই। আমি এটা একটু আগে আপনার কথা সূত্রে একবার হচ্ছিল যে ধর্ম, ঘৃণা, এইসব সূত্রে কথা হতে ঘৃণা খুব সংক্রামক, এটা আমি তখন বলেছি যে ঘৃণা একটু ছড়িয়ে দিতে পারলে আমাদের চারপাশে গত কয়েক বছরে কিংবা তারও আগে যখন সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে তখন দেখতে পাওয়া গেছে যে ফ্যানাটিসিজম কীভাবে ছড়াতে থাকে, কোনো কারণ নেই, মানে আমার কিছু হয়নি, কিন্তু ও করছে, একটা ফ্যানাটিক আবহ তৈরি হয়েছে, ও ঘৃণার প্রকাশ ঘটাচ্ছে একরকম করে, তার ফুলকি এসে আমার গায়ে পড়ে আমাকেও সে ঘৃণাতে ডেকে নিয়ে গেছে, খুবই ছোঁয়াচে। কিন্তু আমি এটা বিশ্বাস করি, এবং বিশ্বাস করি কথাটা ঠিক ধর্মীয় বিশ্বাসের মতো আমি বলছি না, আমি এটাতে আস্থা রাখি অন্ততপক্ষে, এবং আমি চাই আমাদের যারা শ্রোতা এই কথা শুনছেন তারাও আস্থা রাখুন যে ঘৃণার চাইতে ভালোবাসা সবসময় বেশি সংক্রামক, আরও বেশি দ্রুত তার সম্প্রচারিত, ছড়িয়ে পড়তে বা পারার ক্ষমতা তা রাখে। ফলে আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল না, একটা ছোট প্রসঙ্গের কথা বলি। এই যে আমরা তো জানি কাশী চত্বরের যে পরিস্থিতি সম্প্রতি যা তৈরি হয়েছে, তাতে করে ঘৃণার, জ্ঞানব্যাপীর অবস্থা নিয়ে, তাতে জ্ঞানব্যাপী খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নয় আমার কাছে অন্তত। ঠিক আছে, এটা একটা জায়গা, একটা ইতিহাস আছে, ভূগোল আছে, বিজ্ঞান আছে, সব আছে, কিন্তু জ্ঞানব্যাপীটা তো আসলে উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যেটা আমরা কথা বলছিলাম যে আরও দিকে দিকে যেখানে জ্ঞানব্যাপী নেই সেই সব লোকের মাঝখানেও এখান থেকে ফুলকি গিয়ে পড়ুক, যাতে করে দুটো লোক আলাদা আলাদা অকারণ ঘৃণা করুক, অকারণ দেখতে না পারুক, অকারণ ভয় পাক, অকারণ থ্রেটেন ফিল করুক। দেখুন, এই গোটা ঘৃণা প্রকল্পের প্রধান ভিত্তি হচ্ছে কিন্তু থ্রেটেন্ড হয়ে থাকা। কোনোভাবে থ্রেটেন যদি করে দিতে পারি তাহলে ও ঘৃণা অটোমেটিক্যালি করবে, কারণ ওটাই তার তখন অস্ত্র হয়ে দাঁড়ায়। তো তার ফলে এটা করা হবে। কাশী একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠতে চলেছে বলে আশঙ্কা। তো অনেক কাল আগে, তত আধুনিক নন যদিও, এক অর্থে আমাদের ভারতীয় সংস্কৃতির সাবকন্টিনেন্টের ঐতিহাসিক যে পরিপ্রেক্ষিত, তাতে সম্ভবত একেবারে প্রথম দিকের আধুনিক কবি মির্জা গালিব, তিনি একবার কাশীতে গিয়ে উপস্থিত হয়েছিলেন, কিছুদিন ছিলেনও কাশীতে, যাত্রাপথে, কলকাতার পথে। এবং কাশীতে তিনি তো খুবই দিল্লি ভালোবাসতেন, দিল্লি প্রাণ তাঁর, দিল্লির বাইরে যেতে তার ভালো লাগতো না। তো সেই মানুষ কাশীতে যখন আছেন, বেনারসে থাকাকালীন তিনি কাশীকে কেন্দ্র করে একটা মসনভি লেখেন। মসনভি হচ্ছে ওই বড় লং পোয়েম আর কি, বিশেষ ছন্দ প্যাটার্ন আছে, ফার্সি
ভাষায়। তো গালিব মূলত আমরা গালিবকে উর্দু কবি হিসেবেই বেশি তার পরিচিতি জানি, কিন্তু গালিব ফার্সিতেও অনেক লিখেছেন এবং ফার্সিকে খুবই সম্মান করতেন, ভালোবাসতেন। তো এই মসনভিটা ফার্সি ভাষায় লেখা। সেই মসনভিটার বিষয় হচ্ছে কাশী। ভারতবর্ষের সম্ভবত প্রথম কোট আনকোট মুসলিম ধর্মাবলম্বী কোনো কবি যিনি কাশীকে কাশী প্রশস্তি করে একটা এত বড় দীর্ঘ কবিতা লিখেছেন। সে কবিতার শিরোনাম হচ্ছে, মসনভির শিরোনাম হচ্ছে চিরাগে দায়ের। দায়ের হচ্ছে মন্দির, আর চিরাগ তো বুঝতেই পাচ্ছেন প্রদীপ, তো মন্দিরের প্রদীপ, এই হচ্ছে তার দীর্ঘ সে কবিতার শিরোনাম, চিরাগে দায়ের। তো তিনি অনেক কথা লিখছেন যে আমার দিল্লি খুব ভালো, কাশী আমার দিল্লি ছেড়ে আসতে মন খারাপ হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু কাশীতে এসে আমি দেখছি একটা বেহেশতের মতন ব্যাপার। কাশী কি আশ্চর্য জায়গা, এবার কাশীর প্রশস্তি। ওই সময়ের কবিদের মধ্যে একটু অতিশয়োক্তির প্রবণতা একটু বেশি ছিল, ফলে খুব বেশি বেশি করে বলি কাশীর বাতাস এত ভালো, কাশীর মাটি এরকম, কাশীর মেয়েরা এরকম, কাশীর ছেলেরা এরকম, চলছে। করতে করতে এক জায়গায় এসে উনি একটা চমৎকার ছোট্ট এক্সপিরিয়েন্সের কথা বলছেন, যে ওরা 4-5 লাইনের মধ্যে বলেন, কাশীর মন্দিরের ঘাটে এসে উনি এক সময় এক সাধুকে দেখতে পেলেন, খুব সত্যিকারের সাধু আর কি। তো তাকে উনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা, পৃথিবীতে যে এত হানাহানি, এত ঘৃণা, এত ভাইয়ে ভাইয়ে হিংসা, বাবা ছেলে পরস্পরের গলায় ছুরি ধরে দিচ্ছে, পৃথিবীতে তো আর তো কিছু বাকি নেই শেষ হওয়ার, কায়ামত কেন আসছে না এখন? এ তো যা ঘটছে এ তো কায়ামত আসারই মতন। আপনি বলুন তো বাবা, যে কায়ামতকে কে আটকে রেখেছে, কায়ামত এখন আসছে না কেন? তখন তারপরে নিজে উত্তর দিচ্ছেন সেই সাধু, কাশীর ঘাটে বসে থাকা সাধু, তিনি মৃদু হেসে কাশীর মন্দিরের দিকে, বিশ্বনাথের মন্দিরের দিকে আঙুল তুলে দেখালেন, আর দেখিয়ে বললেন, উত্তর দিলেন যে এই যে জায়গাটা, এই মন্দির এবং এই স্থান, এইটে তার খুব প্রিয়, তার এতই প্রিয়, তিনি এতই ভালোবাসেন, কায়ামত এলে এ তো সব ধ্বংস হয়ে যাবে, তার এই প্রিয়তম স্থানও ধ্বংস হয়ে যাবে, এটা তিনি সইতে পারবেন না। তাই তিনি কায়ামত আটকে রেখেছেন এই মন্দিরের প্রদীপকে বাঁচিয়ে রাখার জন্যে। তা আমার এখন বলতে ইচ্ছা করছে, ভাবতে ইচ্ছা করছে, জ্ঞানব্যাপী থাকবে না থাকবে, কিভাবে হবে, যারা জ্ঞানব্যাপীর অংশের আছেন তারা একরকম করে সামলাবেন, ভারতবর্ষের প্রগতি চিন্তার মানুষ একরকম করে রুখবার চেষ্টা করবেন, একরকম করে জোট বাঁধবেন, সেসব তো নিশ্চয়ই হবে। কিন্তু ভারতবর্ষের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এসে আমরা বুঝতে পারছি যে ওই যে গালিব যে চিরাগে দায়ের, মন্দিরের যে প্রদীপটা জ্বলে থাকবে এই প্রত্যাশা করছিলেন, ভরসা করছিলেন, সেই প্রদীপটা কিন্তু এবার নিববার মুখে, এই প্রদীপটা নিভে যাওয়ার মুখে এসে দাঁড়িয়েছে। এবার কোয়েশ্চেনটা আছে, প্রদীপটা থাকবে আদৌ না নিভে যাবে? তা আমাদের কতকটা এখন এই কাজ হচ্ছে এই প্রদীপটাকে কোনোরকমভাবে বাঁচিয়ে রাখা। গালিব যে প্রদীপের আলো বেঁচে থাকুক বলে চাইছিলেন, কায়ামত রুখবেন এটা ভাবছিলেন, সেইটাকে খানিকটা করা। কি করে হবে না, আমি খুব নির্দিষ্ট এইভাবে হবে বলতে পারবো না। কি করে হবে এটা বলতে পারি অন্তত পক্ষে, যে আরও বেশি গালিবের কথা, কবিরের কথা, আরও বেশি নানকের কথা, মীরাবাইয়ের কথা মনে করিয়ে দিতে হবে ওদেরকে, যারা এটা বলছেন যে এই দেখুন মীরাবাই আপনারই লোক, আমার লোক নন, আমি তো নাস্তিক, মীরাবাই আমার নন, মীরাবাই আপনারই লোক, তিনি কৃষ্ণেরই কথা বলেছেন। কবির আমার মতো লোক নন, নাস্তিক নন, তিনি ভরপুর আস্তিক, আপনারই লোক, তিনি রামচন্দ্র নিয়ে এই কথা বলেছেন, তিনি ঘৃণা বিষয়ে এই কথা বলেছেন, তিনি প্রেম বিষয়ে এই কথা বলেছেন। ওদেরকেই আরেকবার যদি ওদেরই পছন্দের বিষয়ে, পছন্দের কবিদের কাছে ফেরত পাঠানো যায়, সেই চেষ্টাটা করতে হবে। আর এই যে ইনসিকিওর্ড মানুষ, আদারওয়াইজ ইনসিকিওর্ড বলে, যার ক্ষেত্রে ঘৃণার ফুলকি এলেই আগুন জ্বলে উঠছে, সেই ইনসিকিউরিটি কাটানোর প্রবল প্রচেষ্টা চালাতে হবে। যে ইনসিকিউরিটিটা আসলে অর্থনীতির লড়াইয়ের সঙ্গে জড়িত, সামাজিক লড়াইয়ের সঙ্গে জড়িত, সেইটাই যদি আমি তাকে সিকিওর করতে পারি, আদারওয়াইজ তাহলে ওই ঘৃণার আঁচ এসে পড়লেও সে গা করবে না, সে সয়ে নেবে, সে ভালোবাসার দিকে যাবে। কিন্তু ও আসলে ভীত, ফলে যে লোকটা ঘৃণা করছে, সমস্ত দাঙ্গাবাজ লোককে হাতে পেলে কুচুকাটা করবো আমি, এটা কিন্তু আমি বলবো না, আমার এটা কাজ নয়, আমি তো ঘৃণা দিয়ে ঘৃণা মেটাতে পারবো না। আমি দাঙ্গাবাজ লোককে, দাঙ্গা যিনি করছেন তিনি দাঙ্গা করছেন কেন, একদল মানুষ আছেন যারা দাঙ্গা করাচ্ছেন, তাদেরকে মানে তারা হোপলেস, তাদেরকে কিছু করতে পারবো না, দাঙ্গা তাদের উদ্দেশ্য, তাদের একটা টুল। কিন্তু যারা ব্যবহৃত হচ্ছেন দাঙ্গা, বিপুল অংশ মানুষ, তার কাছে গিয়ে আমাকে প্রাণপণে এটা বলতে হবে যে ভাই তুমি ইনসিকিওর নও,
তুমি ঘৃণা করো না, ঘৃণা তোমার ইনসিকিউরিটি কমাবে না, ওটা ক্রমাগত বাড়াবে। প্রদীপ জ্বালিয়ে রাখার লড়াই তুমি চালিয়ে যেতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই প্রদীপ জ্বালিয়ে রাখার লড়াইয়ে জারি থাকবো, পথে থাকবো, নিশ্চয়ই থাকতে হবে। আপনারাও সিপিআইএম ডিজিটালের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আনকাট।